প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩১০ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে আরানঘাটা থেকে স্বরাজ ভট্টাচার্য। স্বরাজ তারই এক প্রিয় বন্ধু এবং তার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠিয়েছে, খুবই স্পাইন চিলিং একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সৌম্য মৈত্র রামপুরহাট থেকে। তবে সৌম্যর ঘটনাটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা। তোমাদের অনেকের রিকোয়েস্টে আমি ভিডিও এপিসোড মাঝে মাঝেই আনছি। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগছে এই ভিডিও এপিসোডগুলো। আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডি pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে, যেটা তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি, যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩১০ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, আমার নাম স্বরাজ ভট্টাচার্য। আজকে তোমাকে আমার এক বন্ধু এবং তার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা লিখে পাঠাচ্ছি। আশা করি তোমার ভালো লাগবে। শুরু করছি ঘটনা। যখনকার কথা বলছি তখন মাত্র 1 সপ্তাহ হয়েছিল অনিরুদ্ধ আর তিস্তা উঠে এসেছে নতুন বাড়িতে, দক্ষিণ শহরতলির ঘুঘু ডাঙার কাছে। একটা পুরনো রেল লাইন ছুঁয়ে চলে যাওয়া রাস্তার শেষে একটা পুরনো 3তলা বাড়ি। বাড়িটা প্রায় 70-80 বছর পুরনো। আবার অনেকে বলে এই বাড়ির বয়স শতাধিক। একসময় নাকি কোনো জমিদারের বাড়ি ছিল, পরে বিক্রি হয়ে যায় খুবই স্বল্প মূল্যে। পুরো বাড়িটাই রেনোভেট করে ফ্ল্যাট সিস্টেম করে দেওয়া হয়েছে। ওপর তলায় 2টো ফ্ল্যাট, মধ্যিখানে 2টো এবং নিচে 2টো। অনিরুদ্ধ আর তিস্তা মাঝের একটা ফ্ল্যাটে এসে উঠেছে, বাকি ফ্ল্যাট একেবারে ফাঁকা। বাড়ির চারপাশে আগাছা, পেছন দিকে একদিকে একটা ছোট পুকুর আর আরেকদিকে একটা পুরনো শেডের ঘর। ওরা শুনেছিল নাকি ওটা একসময় নাপিতের দোকান ছিল। জায়গাটা প্রথম দেখে তিস্তার একটু অস্বস্তি হয়েছিল, কিন্তু অনিরুদ্ধ বলেছিল 1 মাস থাকি, তারপর না হয় অন্য কোথাও চলে যাব। এখানে ভাড়াটা খুবই কম, আর অফিসটাও কাছেই। আর বাড়ির পেছনের পুকুরটা অসাধারণ। ছুটির দিন সকালবেলায় আমি তুমি বসে মাছ ধরবো। অনিরুদ্ধের এই কথায় তিস্তাও ভেবেছিল কথাটা ঠিকই। এত স্বল্প মূল্যে ফ্ল্যাট পাওয়া খুবই দুষ্কর। আর সত্যি জায়গাটা কিন্তু বেশ মনোরম, কোলাহল থেকে অনেকটাই দূরে। এই বাড়ির মালিক সরোজকান্তি মুখার্জি খুবই শান্তশিষ্ট এবং ভালো মানুষ বলেই মনে হয়েছিল। বয়স প্রায় 70-এর কোঠায়। উনি বারবার বলেছিলেন বাড়ির পেছনের দিকটা একটু এড়িয়ে চলবেন, বিশেষ করে বৃষ্টি হলে। তিস্তা একবার জিজ্ঞাসা করেছিল যে কেন, সেখানে কি কোনো বিপদ আছে? সরোজকান্তি বাবু মৃদু হেসে বলেছিলেন, না না, বিপদ কিছু নয়। পুরনো জায়গা তো একটু পিচ্ছিল হয়ে যায় জায়গাটা। বৃষ্টির সময় ভেজা দেওয়ালে একটু ছ্যাঁক ছ্যাঁক শব্দ হয়। তবে ভয় পাবেন না, এসব বাড়ির বয়স হলে এমন তো হয়ই। প্রথম 2টো দিন শান্তিতেই কেটে গেল অনিরুদ্ধ আর তিস্তার। তৃতীয় দিন থেকে শুরু হলো বৃষ্টি। বাইরে বৃষ্টি পড়ছে আর পুকুরে অঝোর ধারায় সেই বৃষ্টির আওয়াজ। দারুণ লাগছে দুজনের। রাতের খাওয়া দাওয়া শেষ করে অনিরুদ্ধ আর তিস্তা শুয়ে পড়ে। রাত তখন প্রায় 1টা, বাইরে তখনও বৃষ্টি পড়ছে। হঠাৎ তিস্তার ঘুমটা ভেঙে যায়, আর সে উঠে অনিরুদ্ধকে ডেকে তোলে আর বলে, শোনো, তুমি শুনছো? কে যেন ফিস ফিস করছে। অনিরুদ্ধর কান পাতলা। প্রথমে কিছুই শুনতে পেল না, তারপর ধীরে ধীরে সে সত্যিই একটা ফিসফিসানির শব্দ পেল। কেউ যেন বারবার বলছে, আমায় দেখো না, আমায় দেখতে পাচ্ছ? আমায় দেখো না, আমায় দেখো না। তিস্তা চিৎকার করে লাইট জ্বালিয়ে দিল। আওয়াজ থেমে গেল,
কিন্তু এ কার ফিসফিসানি? দুজন তো স্পষ্ট শুনেছে। কেউ বলছে আমাকে দেখো না, আমায় দেখো না। পরের দিন রাতেও আবার বৃষ্টি শুরু হলো। রাত তখন প্রায় 1:30 কি 2টো হবে। তিস্তার আবার ঘুমটা ভেঙে যায়। আগের দিন বৃষ্টি হওয়ায় তাদের ঘরের একটা দেওয়াল একেবারে ড্যাম্প হয়ে গিয়েছিল। সেই দেওয়ালে তিস্তা দেখতে পেল এক জোড়া চোখ আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে, আর তার দিকেই তাকিয়ে আছে। তিস্তা অনিরুদ্ধকে ডেকে তোলে, আর অনিরুদ্ধ ঘুম থেকে উঠে একই জিনিস দেখতে পায়। তারা দুজনেই ভয় আঁতকে ওঠে। তারা দৌড়ে বারান্দায় চলে যায়। বারান্দা থেকে দেখা যাচ্ছে বাড়ির পেছনের পুকুর। পুকুরের ঘাটে বসে আছে লাল জামা পরা একটা ছোট্ট মেয়ে। এই বৃষ্টির মধ্যে এরকম একটা ছোট্ট বাচ্চা মেয়ে কি করে বসে থাকতে পারে, তার উপর আবার এত রাতে? অনিরুদ্ধ আর তিস্তা বারান্দায় এসে দাঁড়াতে সেই বাচ্চা মেয়েটাও তাদের দিকে ঘুরে তাকালো। তারা ভয় সেই সময় সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসে আর সোজা আমার বাড়িতে এসে উপস্থিত হয়। রাতের বেলায় আমার বাড়িতে পৌঁছে ও সমস্ত ঘটনা আমাকে খুলে বলে আর ঠিক করে যে ওই বাড়িতে আর থাকা যাবে না। পরের দিন বাড়ির মালিককে সমস্ত কথা জানালে সরোজকান্তি মুখার্জি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের বলিনি কারণ তোমরা ভয় পাবে ভেবেছিলাম। বছর 25 আগে এই বাড়ির মধ্যতলার ফ্ল্যাটেই একটা মেয়ে থাকতো যার নাম ছিল মিনা। 6 বছরের বাচ্চা ছিল তার বাবা মায়ের সাথে। ওর বাবা মাকে কর্মসূত্রে মাঝে মাঝেই বাইরে যেতে হতো, তবে দিনের দিনই ফিরে আসতো তারা। আর মেয়েটা সারা দিন একা থাকতো ঘরে। আমরা অনেক করে বলেছিলাম যে বাচ্চাটার জন্য একটা লোক রাখতে, কিন্তু সেই বাচ্চা কোনো লোকের সাথে থাকবে না। একদিন মিনার বাবা মা বাড়ি থেকে বেরিয়ে যান কাজের জন্যে, আর সেই দিন দুপুর থেকে নামলো প্রবল বৃষ্টি। মিনা খেলতে খেলতে ঘর থেকে বেরিয়ে সেই পেছনের শেডের ঘরে গিয়ে উপস্থিত হয়। সেখানে সে সারা দিন খেলে। তারপর বাচ্চা মেয়ে খামখেয়ালি মন সে পুকুরে নেমে যায়। তারপর মিনা সেই পুকুরে ডুবে মারা যায়। 6 বছরের বাচ্চা মিনার নিথর দেহ যখন পুকুরের জলে ভেসে ওঠে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। মিনার দেহ যখন উদ্ধার হয়েছিল তখনও তার বাবা মা বাড়িতে ফেরেননি। আশেপাশের লোকজন তার দেহ পুকুর থেকে তুলে নিয়ে এসে ওই ঘরে রাখে। তারপর সন্ধেবেলায় যখন তার বাবা মা ফেরে, তারা এসে দেখে তাদের 6 বছরের বাচ্চার জীবন শেষ হয়ে গেছে। এরপর থেকে এমনই বৃষ্টির দিনে মিনাকে সেই পুকুরের ধারে বসে থাকতে দেখা যায়। আর কেউ কেউ ওই ফ্ল্যাটের দেওয়ালে মিনার 2টো চোখও দেখেছে। জ্বলন্ত 2টো চোখ ফ্ল্যাটের দেওয়ালে যেন ঘোরাফেরা করছে। তার অতৃপ্ত প্রেতাত্মা এখনো সেই ফ্ল্যাটে ঘোরাফেরা করে। আর সব থেকে বড় কথা, কোনো মানুষকেই সে ওই ফ্ল্যাটে এবং সেই বাড়ির কোনো ফ্ল্যাটেই টিকতে দেয় না। অনিরুদ্ধ আর তিস্তা পরের দিনই বাড়ি ছেড়ে চলে যায়। তবে ঘুঘুডাঙ্গার সেই পুরনো বাড়িটা আজও আছে। সবকটা ফ্ল্যাট ফাঁকা। সেই বাড়ির মালিকও সেই ফ্ল্যাট ভোগ করতে পারেন না। আর বৃষ্টির দিনে আজও 6 বছরের বাচ্চা মেয়ে মিনার অতৃপ্ত প্রেতাত্মা এখনো অনেককেই দেখা দেয়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম, জমজমাট স্পাইন চিলিং একটা ঘটনা। থ্যাংক ইউ জানাচ্ছি স্বরাজ ভট্টাচার্যকে এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ঘটনার শুরুতে যখন এটা পড়ছিলাম যে ওখানে বাকি যে 5টা ফ্ল্যাট রয়েছে সেই সবকটাই ফাঁকা, তখনই বুঝে গিয়েছিলাম যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো প্রবলেম তো রয়েছেই। আর পরবর্তীকালে সেটাই জানা গেল গন্ডগোলটা কোথায়। তবে সত্যি কথা বলতে বাচ্চারা যখন বড় হয়ে ওঠে তাদেরকে এইভাবে একা রাখতে নেই, কেননা তারা হয় খামখেয়ালি, তারা পরিষ্কার মনের। তাদের মনে কত রকম কৌতূহল, কত রকম প্রশ্ন, অনেক সময় তাদের জন্য সেইগুলোই বিপদ ডেকে আনে। আজকের যুগে প্রত্যেক বাবা মাই দুজনেই চাকরি করে, দুজনেই অফিস যায়, এরকমটা ঘরে ঘরে।
কিন্তু যাকে পৃথিবীতে তারা এনেছে সেই বাচ্চা, তার খেয়াল আগে রাখা উচিত। সেটাই হওয়া উচিত প্রথম প্রায়োরিটি। আর না হলে কে বলতে পারে, কারুর হয়তো মিনার মতোই পরিণতি অপেক্ষা করে থাকবে। আমাদের এই ঘটনা থেকে কিন্তু অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সৌম্য মৈত্র রামপুরহাট থেকে। ও নিজের সাথেই ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা আমাকে লিখে পাঠিয়েছে। একদম রিসেন্ট একটা ঘটনা। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 310 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার মা মারা গেছেন আজ 2 দিন হয়ে গেছে। বীরভূম জেলার ছোট্ট শহর রামপুরহাটে আমাদের পুরনো ভাড়া বাড়িটা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। রান্নাঘরে গেলে সবসময় মনে হয় যেন এই তো মায়ের দেখা পাবো। জানলার ধারে বসে সেলাই করতেন মা, সেই সেলাইয়ের মেশিন এখন মায়ের গলার আওয়াজের মতোই স্তব্ধ। সিঁড়ি বেয়ে মা যখন আমাকে জল খাবার দিতে আসতো, মায়ের পায়ের আওয়াজ আমি শুনতে পেতাম, সেটাও আজ শোনা যায় না। আমি সৌম্য, একজন কলেজ পড়ুয়া। আমার বাবা হেমন্ত মৈত্র স্কুল শিক্ষক। আমরা দুজনেই খুব চেষ্টা করছি মায়ের চলে যাওয়াটাকে মেনে নিতে, স্বাভাবিক হতে, কিন্তু কিছুই আর স্বাভাবিক মনে হয় না। রাজদা, তোমার ঘটনা আমি বহু দিন ধরে শুনছি, আর তোমার চ্যানেলের ট্যাগলাইন এখানে স্বাভাবিক একটি বিভ্রম আমার জন্যে একেবারে প্রযোজ্য। মা সারাক্ষণ কাজ করতে করতে গুনগুন করে গান করতেন। রাতে যখন ঘুমটা ভেঙে যায়, মনে হয় মা রান্নাঘরে হাঁটাচলা করছেন, আর সেই গুনগুন আওয়াজটা আমি শুনতে পেতাম। একদিন সকালে আমি জলখাবার খাচ্ছি, হঠাৎ একটা চেনা কুমড়ো ভাজার গন্ধ আমি হঠাৎ করেই পেলাম। কিন্তু আমি তো কুমড়ো ভাজিইনি, বাবাও না। রান্নাঘরে ঢুকে দেখি সেখানে কোথাও কুমড়োর কোনো নামগন্ধ নেই, কিন্তু কুমড়ো ভাজার গন্ধ পাচ্ছি। কুমড়ো ভাজা আর রুটি একেবারে আমাদের বাড়ির পেটেন্ট জলখাবার ছিল। এই গন্ধ পেয়ে আমার আর বাবার গা শিরশির করে ওঠে। এরপর থেকে বাড়িতে নানান রকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ঘরের পর্দা বাতাস ছাড়াই নড়ছে। সব থেকে অদ্ভুত ব্যাপার, আমাদের ঘরে যে কটা আয়না রয়েছে, আমি এবং বাবা দুজনেই আয়নার মধ্যে মাঝে মাঝেই মায়ের অবয়ব দেখতে আরম্ভ করি। মা মারা গেছে আজ 6 দিন হয়ে গেছে। প্রতি রাতেই রাত 2টো কি 3টের দিকে আমার ঘুমটা ভেঙে যেত। হঠাৎ করেই আমি শুনতে পেতাম মায়ের ঘরে রাখা হারমোনিয়ামটা যেন বাজছে খুবই মৃদু স্বরে, আর তার সঙ্গেই শুনতে পাচ্ছি একটা চেনা সুর, যেটা মা ভূপালী রাগে বাজাতেন। স্পষ্ট শুনতে পাচ্ছি। তারপরেই গানের সুর ভেসে আসছে, ঘুম ঘুম চাঁদ দুলছে আকাশে। মা খুব ভালো গান করতেন, তাই তিনি সর্বক্ষণ নিজের মনে গুনগুন করে গান করে যেতেন। কিন্তু সেই দিন নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সেই দিন বলতে আমি ওই দিন রাতের কথা বলছি না, ঠিক তার একদিন পরের রাতের কথা বলছি। আমি ঘরের দরজা খুলে বেরিয়ে আসি, তারপর মায়ের ঘরে গিয়ে ঢুকি। কিন্তু মায়ের ঘর একেবারে ফাঁকা, কিন্তু ঘরটা অদ্ভুত রকমের ভারী। ভারী বলতে সেই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার গাটা যেন কেমন ভারী হয়ে ওঠে। সিগারেটটা শখে খেতাম, কিন্তু মা মারা যাওয়ার পর সেটা নেশায় পরিণত হয়েছে। তবে এখানে বলে রাখি, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি মায়ের ঘর থেকে নিজের ঘরে ফিরি, আর আমার বারান্দায় গিয়ে দাঁড়াই আর একটা সিগারেট ধরাই। অন্ধকার বারান্দাটা অনেকটাই লম্বা। হঠাৎ করেই আমার নজর যায় বারান্দার একেবারে শেষ প্রান্তে। সেখানে দাঁড়িয়ে আছে একজন নারী মূর্তি, শাড়ির আঁচল কাঁধে, ঠিক যেমন আমার মা পরতেন। যেই অবয়বটি দাঁড়িয়ে রয়েছে বারান্দার কোণে, সেই অবয়বটি আমার চেনা। বারান্দায় আলো না থাকায় আমি মুখটা বুঝতে পারছিলাম না। আমি ডাকলাম, মা তুমি? সেই অবয়ব আমাকে ফিস ফিস করে বলল, তুমি আর তোমার বাবা আমার গানের ঘরটা ছেড়ে দেবে বলে ভেবেছ? ওটা ছেড়ো না, আমি ওখানে আসি, আমি তোমাদের ছেড়ে যাইনি। এই কথা বলে সেই অবয়ব যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। সকালে উঠে বাবাকে সমস্ত ঘটনা খুলে বললাম। বাবা আমাকে যা বলল সেটা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই।
বাবা বললেন তিনিও নাকি মাকে কাল রাতে দেখেছেন। আমি বাবাকে জিজ্ঞাসা করি, কি বলছো তুমি? বাবা বললেন, কাল রাতে আমি ঘুম থেকে উঠে দেখি তোমার মা আমার পাশেই দাঁড়িয়েছিল। আমি ওকে বললাম, মালতী তুমি চলে যাও, ইহজগতে তোমার আর ঠাঁই নেই। তারপর হঠাৎ করেই অন্ধকারে সে মিলিয়ে যায়। আমি আর আমার বাবা এই ঘটনার পর বেশ ভেঙে পড়েছিলাম। এরপর একদিন তীব্র বজ্রপাত আর ঝড়ের রাতে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। পরের দিনই মায়ের শ্রাদ্ধ। মাঝরাতের দিকে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায় একটা কাঁচ ভাঙার শব্দে। নিচে গিয়ে দেখি আমার মায়ের ছবিটা, যেটা শ্রাদ্ধানুষ্ঠানে ব্যবহৃত হবে, সেটা মাটিতে পড়ে আছে আর তার ফ্রেম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ঝড় হচ্ছে বাইরে আর ঘরের ভেতরে জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। কাঁচের গ্লাস ভেঙে যাচ্ছে, টেবিল ক্লথ ওলট পালট হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমার বাবা সেই ঘরে এসে আমাকে বললেন, ও ঘরে আছে, সব জায়গায় আছে। মালতী, তোর মা আমাদের ছাড়ছে না রে বাবা। এই কথা বলতে বলতে তিনি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন। ঠিক সেই সময় ঘরের দরজার সামনে মনে হলো যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি চিৎকার করে উঠলাম, মা! আর সঙ্গে সঙ্গে সেই অবয়ব আবারও হাওয়ার সাথে মিলিয়ে যায়। সেই দিন রাতে আমি আর আমার বাবা দুজনেই একই স্বপ্ন দেখেছিলাম। মা আমাদের স্বপ্নে এসে বলছে, তোরা এই বাড়ি ছেড়ে যাস না, তোরা গেলে আমি একা হয়ে যাব। তারপর এই স্বপ্নে আমরা দুজনেই দেখি মা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসেন। তারপর তার শরীর বিকৃত হতে শুরু করে, মুখটা কুৎসিত কালো ছায়ায় ঢেকে যায়। গলা থেকে ফিসফিসানি ক্রূর কণ্ঠ ভেসে আসে, এই ঘর আমার, এই বাড়ি আমার, তোরা কেউ এই বাড়ি ছেড়ে যাবি না। মায়ের এই কথা আমি আর আমার বাবা রাখিনি। পরের দিন মায়ের শ্রাদ্ধানুষ্ঠান নির্বিঘ্নে মিটে গেলে আমি আর বাবা দুজনেই ঠাকুরমশাইকে আমাদের স্বপ্নের কথা জানাই। তিনি আমাদেরকে বলেন, এই স্বপ্নের ইঙ্গিত আর যেই সব ঘটনা আমাদের সাথে ঘটে যাচ্ছে সেটা কোনো ভালো জিনিস নয়। পরের দিনই আমরা সেই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গিয়ে উঠি। আর তারপর থেকে আর কোনো ঘটনা আমার বা বাবার সাথে আজ অবধি ঘটেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। মানে ঘটনাটা পড়তে পড়তে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। মানে এরকমও হয়, এরকম ঘটনা যদিও আমি আগেও শুনেছি, তবে এই ঘটনার মধ্যে একটা অদ্ভুত থ্রিল আছে। দারুণ দারুণ ঘটনা। তোমরা যারা ঘটনা শুনছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঘটনাটা কেমন লাগলো। তোমরা একটু বেশি করে আমাদের চ্যানেল, আমাদের ঘটনা একটু শেয়ার করে দিও নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। আর তোমরা ভুলো না যে আমাদের 25,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আমাদের একটা গ্রুপ ট্যুর হবে, যেমন তোমাদেরকে আগের এপিসোডেই বলেছি। সেটা একটু মাথায় রেখো। আমাদের পরিবারকে বড় করে তোলার দায়িত্ব শুধুমাত্র আমার নয়, তোমাদেরও। চলে যাবো একটু শাউট আউটের দিকে। রাজা দাস লিখেছে, দুটো ঘটনাই খুব সুন্দর হয়েছে রাজদা। সব্যসাচী চক্রবর্তী লিখেছে, দারুণ দারুণ, বেশ ভয়ের পরিবেশ তৈরি হয়েছে আজ। কমেন্ট করেছে সোমা সাহা, লিখেছে, দাদা দুটো ঘটনাই খুব অদ্ভুত ভয়ঙ্কর, আমার ভালো লেগেছে। কমেন্ট করেছে আশিস কোলে, পায়েল চক্রবর্তী, মানব সাহা, নন্দিতা পাল, লিখেছে দুটো ঘটনাই অসাধারণ ছিল আর খুব ভয় পেয়েছি। কমেন্ট করেছে টুম্পা সহদেব। নন্দন সাহা লিখেছে, ভিডিওটা সত্যি খুব ভয় পাইয়ে দিল। কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই। সুদেশনা সিনহা রয়। অন্তিম স্যাড মুভমেন্ট কাকলি পাত্র লিখেছে, আজকের দুটো ঘটনাই ভালো লাগলো, কিন্তু সেকেন্ড ঘটনাটা বেশি ভালো লাগলো। কমেন্ট করেছে বাবাই দাস, লিখেছে, প্রেতপক্ষের পাশে সবসময় ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো। কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু। স্বপ্না বাজল। অজন্তা হোড় লিখেছে, আজকের দুটো ঘটনাই খুবই ভয়ের ঘটনা এবং ভিডিওগুলোও খুব ভয়ের ভিডিও।
কমেন্ট করেছে দীপান্বিতা গিরি, রিয়া সর্দার। নো ওয়ান লিখেছে রাজদা সোমনাথের প্রথম ঘটনাটা খুবই অসাধারণ হয়েছে, আর দ্বিতীয় ঘটনা আয়নার ওপারে কে, এটা খুবই মারাত্মক হয়েছে, এইভাবে চালিয়ে যাও রাজদা, পাশে আছি সব সময়। কমেন্ট করেছে মামুনি শ, লিখেছে ঘটনা যেমনই হোক না কেন রাজদা তোমার গলায় শুনতে দারুণ লাগে। কমেন্ট করেছে মহাশ্বেতা দাস, নন্দন সাহা, অভি স্টুডিও। পাপড়ি চক্রবর্তী লিখেছে একটু দেরি হয়ে গেল রাজদা, তাই কমেন্ট করতে করতেই শুনছি, আবারও ভয় পেতে চলে আসলাম। কমেন্ট করেছে গীতা গোস্বামী। আরিফা খাতুন লিখেছে আমি হাওড়া সাঁকরাইল থেকে শুনছি। কমেন্ট করেছে চুমকি ঘোষ আর বৌমণি। এই সব কটা কমেন্টই এসছে সদ্য বিবাহ বিচ্ছেদ হওয়া এক মহিলার সাথে লোনাভলার রিসোর্টে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা প্রেতপক্ষের 308 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা। I'm recording this just in the off chance that no one believes me. Maybe I can catch it. In my little freaking cemetery in my front yard, which probably doesn't help my cause. But I was just inside. I'm by myself with my dog. She's in that room upstairs. Josie? Josie? Yeah, she's just been staring at that, and then she started barking, and she growled, and when she growled, I kind of like booked it. Staring at that, and then she started barking, and she growled, and when she growled, I kind of like booked it. I just don't really know what she's staring at, because again, like, this is usually how she looks when she's waiting for me to come in, and I'm just like, what? What is it? Josie. Josie, what's going on? So a lot of you guys have also been asking questions about the graveyard. Yes, we do indeed have a graveyard on this property. So this was my grandparents' ranch. It was their wish to be buried right here, just where they were. And before they passed away, they buried all of their cats right here where you see the little crosses. And so that's really all that there's to it. But things have been quite strange lately. Like, for some reason, cows just like come to this area sometimes and like surround it, because we during the day we leave that gate open. See, this is what I'm talking about. They literally just
come and hang out here all the time now. It's a newer development. Like, why? They just kind of come and really breeze around this area. And they just kind of will freeze and won't move. So, yeah. Thank you. Thank you so much. Sorry about Yeah, that. this location is outside. No here. Oh, that's so Yeah. interesting. Yeah. Oh, I'm so sorry. Yeah. It's okay. No problem. Thank you so much. Okay, thank you. Have a good night. Hi. Okay, thank you. Thank you. See, this is what I'm talking about. Every freaking night, like even at night, they even come and hang out here, and they just like stand and like. Are you for real